বলেই অট্ট হাসিতে মেতে উঠল ছেলেটা। রায়লা বুঝলেন ছেলে এখনো ফাজলামো করছে। মুরগি আর নীরা কি এক হলো? ফোন রাখ বেয়াদব ছেলে। নাবিল গগন কাঁপিয়ে হাসলো। এই যে দেখলে তো, যেই না আদরের ভাতিজির বদনাম করলাম অমনি পল্টি, অমনি আমি বেয়াদব। এই তুমি তোমার ছেলেকে ভালোবাসো আম্মু? এই তোমার আমার প্রতি টান, আর তোমার আদবই ভাতিজি আমার সাথে যে কি ব্যবহারটা করলো সেসব শোনার বেলায় তো সবাই বয়রা। প্রাপ্তবয়স্ক ছেলের এমন বাচ্চা সুলভ অভিযোগ শুনে হুট করেই খিলখিল করে হেসে উঠলেন রাহেলা। কি বলেছে পুচকিটা আমার আব্বাকে? থাক, আর শুনতে হবে না, যত পাপ টুনির বাপ। রাহেলা হাসছেন। এই টুনির বাপটা আবার কে গো আব্বা? আমার ভবিষ্যৎ কন্যা। বউটা কে? সেটাই তো জানি না, কই গিয়ে পড়ে আছে কে জানে। নাবিল কণ্ঠে আক্ষেপ। কিভাবে আবার বলল? এই আম্মু, একদম টপিক চেঞ্জ করবে না। তোমার ভাতিজির একটা বিচার কিন্তু হওয়া চাই এবার। ওরে আমার পাখি রে, এবার বাড়িতে আসুক, নীরাকে খুব বকে দিব। আমার লক্ষ্মী ছেলেটাকে ঝাড়ি মারা, এত বড় দুঃসাহস হয়েছে পুচকিটার। ওকে কি শাস্তি দিব বলতো আব্বা? মায়ের আহ্লাদে আটখানা হলো ছেলে। আলগা পিরিত দেখাবে না তো আম্মু। ইউ ডোন্ট লাভ মি। কাকে ভালোবাসি তাহলে? আমার আর কেই বা আছে তুই ছাড়া? তোর বাবার পর আমার পৃথিবীতে বেঁচে থাকার একমাত্র অবলম্বন তুই তো। আমার 7 রাজার ধন, আমার লক্ষ্মী ছেলে। বিশ্বাস কর, মা তোকে খুব ভালোবাসে বাপ। আর নিরুকে, ওকে আমার চেয়ে কম নাকি বেশি ভালোবাসো? দূরে দাঁড়িয়ে থাকা নীরার দিকে এক পলক চেয়ে প্রশ্নটা করলো নাবিল। কপাল চাপড়ানের রাহেলা। এই ছেলেকে নিয়ে আর পারা যায় না। এত বড় দামড়া ছেলে কিনা এইটুকুন মেয়েকে হিংসা করছে। খুব হিংসুটে হয়েছে। তার ভালোবাসায় কারো ভাগ হতে দিবে না, এতে নিজের সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ সে। যা তার তা শুধুই তারই। নিজের লোকের আদরের ভাগ কাউকে দিতে নারাজ। নিরুক্তার সঙ্গে এই নিয়ে শৈশব থেকেই চরম বিরোধ ওর। ঘুমের ঘোরে শূন্য ঘরে কত মেরেছে মেয়েটাকে। একা বসে খেলতে দেখলেই খামচি মেরে দিত দৌড়। মেয়েটাকে নাকের পানি চোখের পানি এক করে কাঁদতে থাকলে আবার নিজেই কোলে নিয়ে আদর করে শান্ত করবে। বাবু, মাকে এত কেন জ্বালাস? বাজে বকিস না বাপ, এমনিতেই তোদের দুশ্চিন্তায় ঘুম নেই চোখে। খুব মাথা ধরেছে। ফোনটা দে নিরুকে, আর আমি ফোন করে তোর দাদুকে বলছি সাগরকে বাজারে পাঠিয়ে দিতে। এই মাঝরাত্রিরে বাইরে বসে থেকে বিপদ বয়ে আনার দরকার নেই। তোকে নিয়ে চিন্তা নেই। নিরুটা মেয়ে মানুষ, ওকে নিয়ে এভাবে বাইরে থাকা ঠিক হচ্ছে না। নাবিল ফোনটা বাড়িয়ে দিয়ে চোখ দিয়ে সেটা নিয়ে ইশারা করলো। নীরা সুদায়। কে? তোর পালিত মা। নীরার বুঝতে বাকি রইল না নাবিল ভাই কার কথা বলছে। ছো মেরে ফোনটা কানে ধরল। নাবিল মুখ ভেঙিয়ে কফিতে চুমুক দিয়ে বাইকে ঠেস দিয়ে দাঁড়ালো। নীরা হ্যালো বলতেই চুপ রইলেন রাহেলা। নীরা বোধহয় বুঝলো সেটা। ফুপি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। নীরার কণ্ঠে অনুশোচনা। রাহেলা অভিমানী স্বরে বললেন, কিসের ক্ষমা? তোর কোনো ক্ষমা নেই। নীরা সহসাই কেঁদে ফেলল। রাহেলা বেগম মনে মনে হাসলেও মুখে গম্ভীরতা ভাব বজায় রেখে বললেন, ফুপ্পিকে একবার বলার প্রয়োজন বোধটুকু পর্যন্ত করলি না? আমাকে এতই অবিশ্বাস করলি? এই চিনলি তোর ফুপ্পিকে? তুই পড়তে চাস কিংবা বিয়ে করবি না সেটা শুনলে কি কেউ তোকে জোর করতো? অন্তত অন্য কেউ করলেও আমি দেখে নিতাম সেটা। ভাইজানকে কি বুঝাতাম না? নীরা চুপ রইল। তীব্র অপরাধবোধে তার অস্বস্তি হচ্ছে। অনুশোচনায় চোখ নেমে এলো মেয়েটার। সত্যি তো, একমাত্র ছোট্ট ফুপিকেই বাবা এত গুরুত্ব দেয়। বাসার যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে বাবাকে দেখেছে ছোট্ট ফুপির সঙ্গে আলোচনা করতে। বিপরীতে ফুপিও যা মতামত দিবে সেটাই করতে দেখেছে বাবাকে। তাহলে কেন আজ এমন বোকামিটা করলো? ইস, খুব রাগ হচ্ছে নীরার নিজের ওপর। নাবিল ভাইটা ওকে এমনি এমনি বেইনলেস গোবরা মাথা বলে না। লোকটা বদমায়েশ হলেও কিছু কিছু কথা একদম খাঁটি বলে। এই যে কি নির্বোধের মতো সহজ উপায় থাকলে জটিলতাকেই বেছে নিল। আমি মানে ফুপি। থাক, আর মনে কিন্তু করতে হবে না। খেয়েছিস কিছু? মাথা থেকে টেনশন ঝেড়ে ফেল আপাতত। পরে যা হওয়ার হোক, দেখি কতটুকু সামলানো যায়। একটু পরেই সাগর আসবে তোদের নিতে। ও বাড়িতে গিয়ে এই বিষয়ে কিছু বলার প্রয়োজন নেই, আমি আগে থেকেই বুঝিয়ে বলে দিচ্ছি। আচ্ছা। ফোনটা দে নাবিলকে। নীরার চোখ মুখ ফুলে আছে কান্নার দরুন। সেখানে এক পলক চেয়ে নাবিল বলল, কি বলেছো ওকে তুমি? কাঁদছে কেন? বকা দিয়েছি। কেন? ও মা, তুই তো বললি বিচার করতে, তাহলে এখন আবার এত দরদ নিয়ে কেন জানতে চাচ্ছিস যে? আমি বলেছি বলে বকেছো তুমি? বললেই সব করে ফেলবে? আমি কি সত্যি সত্যি বকতে বলেছি?
রায়লা বেগম শব্দ করে হেসে ফেললেন এবার। কি কাহিনী রে, এত টান দেখাচ্ছিস কেন ওর জন্য? এমনিতে তো দুই চোখে সহ্য হয় না, বোঝাস। আম্মু এমনিতেই মানসিক প্যারায় আছে। মামা বাড়িতে ফিরলে আস্ত রাখবে কি না কে জানে, তার উপর তুমিও শুরু করলে। তোমরা ভাই বোন দুটোই এক। যাক বাবা, এখন সব দোষ আমার আর আমার ভাইয়ের। আর তোরা বুঝি খুব সাধু, সারা বাড়ির লোককে নাচিয়ে ফেললো, আর একটু কথাও শোনাতে পারবো না? এক পলক নীরার দিকে চাইল, নিঃশব্দে চোখের পানি মুছছে মেয়েটা। ওকে ফোনটা দিচ্ছি, তুমি একটু আদর করে কথা বলে দাও। থাম তো, কিছুই বলিনি ওকে। তো কাজ সেজে আমি ওর উপর অভিমান করেছি, এটা জেনেই কাঁদছে। নাবিল চুপ রইল, পাশে তাকিয়ে মুখ ভেঙালো। কি দরদ ফুপির জন্য, পরক্ষণেই মায়া হলো। এইটুকুন কথা কেঁদে ফেলার কি হলো, বেকুব একটা। আচ্ছা রাখছি। নাবিল বাইকের সিট থেকে এক হাত পকেটে ঢুকিয়ে অন্য হাত দিয়ে কপিটা নিয়ে চুমুক বসালো। পরক্ষণে অন্যদিকে দৃষ্টি ফেলে তীর্যক কণ্ঠে বলল, প্রেশার কমবে এত চিন্তা করলে? ভবিষ্যৎ নিয়ে হয়তো শঙ্কিত হওয়া উচিত না, এতে বর্তমান নষ্ট হয়। নীরা জবাব দেয় না, শান্ত দৃষ্টিতে এক পলক ওর দিকে চেয়ে নিঃশব্দে হাসল। আকাশে তখনও কয়েকটা তারা ভাসমান, ফজরের আজানের শব্দ ভেসে আসছে আশপাশ থেকে। আজকের রাতটা অজানা কারণেই ভীষণ সুন্দর মনে হচ্ছে। সকাল 10টা। এহসান মঞ্জিলে এখন পুরোপুরি রোদ্দুর জানলা ডিঙিয়ে ঘরে প্রবেশ করা খড়খড়ে সকাল। ব্যবসা গরমে প্রাণটাও একটু বৃষ্টি ছাওয়ায় কামনা করছে। সকলের সম্মতি কামনা, রুক্ষ শুষ্ক ধরণী তলটা একটু ভিজে উঠুক ধূসর আকাশের কান্নায়। নাবিলের বাপ চাচারা 3 ভাই। ভাইদের মধ্যে জসিম অর্থাৎ নাবিলের বাবা সকলের বড়। বড় ভাই ফয়সাল এহসান ব্যতীত বাকি 2 ভাইয়ের বসবাস ফ্রান্সেই। ফয়সাল এহসান কোনো সন্তান নেই। তার চেয়ে ছোট শরীফ এহসানের 2 ছেলে 1 মেয়ে। ওরা বাংলাদেশেই থাকে। ফয়সাল এহসানের কাছে এরাই সন্তান সমতুল্য। নাবিলের বাবা এহসান মঞ্জিল ত্যাগ করেছে নাবিলের জন্মের আগেই। প্রিয় বন্ধু জয়নালের আদরের ছোট্ট বোন রায়লাকে ভালোবেসে বিয়ে করেছিল জসিম। মা মরা রায়লাকে প্রথম দেখাতেই ভালো লেগে গিয়েছিল যুবক জসিমের। বিয়ের প্রস্তাব দিয়ে বসল বন্ধু জয়নালকে। জসিম তখন ভার্সিটি পড়ুয়া বেকার যুবক। বাপের টাকায় তখনও চলে পড়াশোনা। তবু নাকচ করতে পারেনি জয়নাল। যোগ্য পাত্র হারাতে চায়নি। তার সহজ সরল বোনটার কদর করার জন্য জসিমের চেয়ে ভালো পাত্র অন্যটি হয় না, তাই রাজি হয়ে যায়। পরিবারকে না জানিয়ে ছাত্র বয়সে জসিম বিয়ে করে রাহেলাকে। কিন্তু বিপত্তি বাঁধল অন্যদিকে। বাপ ভাইয়েরা তার এমন সিদ্ধান্তে সন্তুষ্ট ছিলেন না, বিশেষ করে ফয়সাল এহসান। কিছুতেই এমন নগণ্য পরিবারের মেয়েকে ভাইয়ের বউ হিসাবে তিনি মানতে নারাজ। মেনে নেয়নি রাহেলাকে। বরাবরই জেদি প্রখর আত্মসম্মানী জসিমের গৃহত্যাগের দিনই ছিল সেই দিন। যদিও পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরেছেন। নাবিলের জন্মের পর ইশতিয়াক এহসান বড় ছেলেকে নিয়ে নাবিল আর তার মাকে সাদরে ওদের পুনরায় গ্রহণ করতে চাইলেও ওদের এহসান মঞ্জিলে আর স্থায়ী বসবাস হয়ে ওঠেনি। স্বামীর কড়া নির্দেশে রায়লা বেগম সেদিন না চাইতেও ওদের ফিরিয়ে দিতে বাধ্য হয়েছিল। তারপর থেকে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে ভাইয়ের কাছাকাছি থেকে ঢাকাতেই বসবাস শুরু করে। কয়েক বছরের মাথায় মোটা অঙ্কের লোন নিয়ে জীবিকাদের তাগিদে ফ্রান্সে পাড়ি জমায় জসিম। বছর 5 মাথায় ঋণ পরিশোধের সাথে সাথে ঢাকায় স্থায়ী বাড়ি হলো ওদের। এর মধ্যে ছেলেকে নিয়ে প্রায় শ্বশুরবাড়ি যেতেন রাহেলা। বাপ ছেলের গোপন মান অভিমান ভাঙানোর প্রবল চেষ্টাও করে এসেছে শুরু থেকেই। ছেলেটাকে তাই সবসময় ওদের কাছাকাছি রাখেন। সেই স্বামীর আদেশে অক্ষুণ্ণ বলে ছেলেটাকেও তো বঞ্চিত করা যায় না। নাবিলের যাতায়াত চলে দাদুর বাড়িতে প্রায়শই। জসিমের একমাত্র অবলম্বন এখন এহসান মঞ্জিলের সকলের চোখের মণি। দাদাজানের সবচেয়ে আদরের নাতি সেই। রাহেলার শ্বশুরটা নাবিলকে কয়েকদিন না দেখলেই চোখে হারায়। ওদের বাপ ছেলের মধ্যে টুকরো টুকরো যোগাযোগ থাকলেও দাদা নাতির মধ্যে সম্পর্ক বেশ জম্পেশ। দুজন দুজনের প্রতি প্রিয়। নাতির সঙ্গে সম্পর্কটা ইশতিয়াক এহসানের এরকম সব বয়সী বন্ধু টাইপ। সকালে ডাইনিংয়ে বসে রাহেলা শরীর কেমন আছে রে? নাবিল আপন মনে খেতে খেতে জবাবে চাচির পানে চাইল। ভালোই তো। ফয়সাল এহসান গম্ভীর মুখে চাইলেন ভাতিজির পানে। 1 নম্বরের হাড়ে বজ্জাত হয়েছে ছেলেটা। বড়দের সামনে কিভাবে কথা বলবে এতটুকু ভদ্রতা সভ্যতা প্রয়োজন নেই। কেমন ভাব নিয়ে খাচ্ছে দেখো। এখনই বাড়ির কর্তা হয়ে বসেছে।
তোর বাপ চাচারা এখনো জীবিত আছে বেটা। দাদার আশকাম চাঁদ পেয়ে বসো না। ফয়সাল এহেন আট চোখে আর এক পলক চাইলেও রাহেলা তো এমন না। তবে এই ছেলে কার স্বভাব পেয়ে বসলো? একেবারে বাপের কার্বন কপি হয়েছে। অপমান হজম করে ভুলে যেতে পারে না ব্যাপারটা। শিরায় শিরায় এদের আত্মসম্মান। তোমার মাকে বলবে এই বাড়ির দরজা তার জন্য সবসময় খোলা, সে যখন ইচ্ছা আসতে পারবে। তোমার মা যেন নিজের সংসারে এসে নিজের মতো করে সব কিছু গুছিয়ে নেয়। মানুষের জন্ম মৃত্যুর ঠিক নেই, আমরা আজ আছি কার নেই। তবে তোমরা যেন নিজ বাড়িতেই থেকে পরিবারের স্থিতিশীলতা, বংশের ধারাবাহিকতা রক্ষা করতে পারো। গার্ডিয়ান হিসাবে আমাদের চাওয়া এতটুকুই। বিয়ের পর শ্বশুর বাড়িয়েই মেয়েদের একমাত্র অবলম্বন। নাবিল নির্লিপ্ত ভঙ্গিতে খাচ্ছে, মুখে দায়সরা জবাব তার। আচ্ছা, বলবো। ইস্তেয়াক এহসান নাতির পাশাপাশি চেয়ারেই বসেছিলেন। বুঝলেন চাচা ভাতিজার মতিগতি সুবিধার ঠেকছে না। কখনো ঘরোয়া যুদ্ধ বেঁধে যায় ঠিক নেই, ছেলেটা খেপে গেলে কুরুক্ষেত্র বেঁধে যাবে। এত বড় ছেলেকে কিছু বলার সাহস নেই। এমন অবস্থায় নাতনিটাকেই দমানোর চেষ্টা করা সুবিধাজনক। দাদু ভাই, আরও 2টা পরোটা নাও। বড় বউ, আমার ভাইয়ের প্লেটে 2টা পরোটা দিও। না খাইতে খাইতে ভাইটা আমার শুকাই গেছে। এমন অবস্থায় নাতিটাকেই দমানোর চেষ্টা করা সুবিধাজনক। নাবিল বুঝল তার সহজ সরল দাদু পরিবেশটাকে স্বাভাবিক করার চেষ্টা চালাচ্ছে, যেটা প্রতিবারই করে থাকে। এই একটা মানুষের টানি নাবিল বারবার ছুটে আসে চান্দিনায়। তুমি নিজের দিকে তাকাও দাদু। আমাকে বডি শেভিং করার আগে তোমার ফিগারের হাল দেখো। তোমার মতো 5টা ইশতিয়াক এহসানের সমান আমি নাবিল এহসান। বয়স নিয়া খাটো দিস দাদু ভাই। তোমার বয়সে আমি কিন্তু দেখতে তাগড়া ব্যাটালোকে আইছিলাম। তোমার দাদি তো। ইস্তিয়াক এহসান মুখে বলতে গেলেন, আর দাদি অল্প বয়সে ওনাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিলেন। বিয়ের প্রস্তাবও তার পক্ষ থেকেই প্রথম আসে। 70 দশকের সাহসী প্রেমিকা ছিলেন কামরুহানার বেগম। কিন্তু ছেলে আর ছেলের বউকে সামনে রেখে মুখে সেসব বললেন না। শাহিনা রান্নাঘরে থেকে ঠোঁট টেপে হাসলেন। সাগর ওর বাহুত ধরে বলল, ভাই তুমি জিম করো? নাবিল প্রত্যুত্তর করার পূর্বেই ফয়সাল এহসান রুষিয়ে রুষিয়ে তির্যক কণ্ঠে বললেন, জিম দিয়েই সবসময় হয় না রে বাপ। কপাল করে কোন বংশে জন্ম নিয়েছে সেটা দেখ একবার। সৌভাগ্য নিয়ে এহসান বংশের উত্তরাধিকারী হতে হয়। অবশ্য অকৃতজ্ঞরা এসব স্বীকার করবে না। আমাদের পূর্ব বংশের বেটারা এর চেয়েও তাগড়া। আমরা 3 ভাই সে সময় সুপুরুষদের কাতারে ছিলাম। আর 2-1 বছর যাক, তোরও হবে এমন। বয়স 19-20 ছাড়লেই আমাদের বংশের ছেলেদের দেখতে এর চেয়েও খাসা লাগে। নাবিল বুঝলো তাকেই ইনিয়ে বিনিয়ে অপমান করা হচ্ছে, বংশের গৌরব দেখাচ্ছে তাকে। তুই আমার মামাকে দেখেছিস সাগর? ফয়সাল এহসান মুখের কথা কেড়ে নিয়ে তাচ্ছিল্য হেসে বললেন, নির্বোধ রায় মায়ের বংশকে নিজের বংশ মনে করে। সন্তানরা জিনগতভাবে বেশিরভাগ বৈশিষ্ট্যই পায় বাপের বংশের। বললেই তো আর কলিকাতা হয়ে যায় না। জেনেটিকের কথা বলতে গেলে সন্তানরা বাবা মা উভয়ের সমান জিন পায়। সেক্ষেত্রে কিছু সময় কোনো এক পক্ষের কম বেশি হতে পারে। বাপের বংশেরই শতভাগের বেশিরভাগ পেতে হবে এমন মূর্খতার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। অবশ্য এসব আর বলে কি লাভ? যারা নিজেদেরকেই সবার উপরে রাখতে চায়, মনে করতে চায়, তাদের মধ্যে এই ধরনের দাম্ভিকতা থাকাটাও অস্বাভাবিক না। ফয়সাল এহসান নিঃশব্দে উঠে দাঁড়ালো। নাবিলটা ওর বড় চাচাকে বরাবরই এড়িয়ে চলে। গম্ভীর, বদমেজাজি, নিষ্ঠুর দেখতে লোকটাকে তার সবসময় খারাপ লাগার কারণ নেই। সে জানে চাচ্চু তাকে অসম্ভব ভালোবাসে, তবুও না চাইতেও মনের তেতো ক্রোধ ঝাড় খায়েশ বেরিয়েই আসে। এই লোকটার কারণেই মা কখনো এই বাড়িতে আসতে পারেনি। বাবাও নিজ বাড়ি ত্যাগ করেছে তার কারণেই। সেদিন বড় চাচা দাদুর কান ভারী না করলে হয়তো নাবিলও নিজের রক্তের লোকেদের নিয়ে একটা সুন্দর শৈশব পার করত। বাকি কাজিনদের মতো ওরও এই এহসান মঞ্জিল একটা সুখের জীবন হতে পারত। দাদুর স্নেহ তারও হতে পারত। মাকে নিয়ে সেদিন অমন কুৎসিত মন্তব্য না করলে মাও হয়তো একটা সুন্দর পরিবার পেত। মায়েরও একটা সুখের সংসার হতো। একা একটা ছোট্ট শিশু নাবিলকে নিয়ে মাকে এত কষ্ট করতে হতো না। কত রাত মা শিউরে বসে কেঁদেছে, নাবিল তা দেখেছে। মায়েরও শাশুড়ির নামক একটা মায়ের প্রয়োজন ছিল। নাবিল দেখেছে তার মার কষ্ট। বাবা বিদেশে পাড়ি জমানোর পর এই মহিষী নারীটি অলৌকিক গুণে সব কিছু একাই সামলেছে। এই নারীটি নাবিলের চোখে পৃথিবীর শ্রেষ্ঠ নারী, নারীত্বের সর্বোত্তম উদাহরণ তার মা। পৃথিবীতে নাবিল সবচাইতে বেশি ভালো তার মাকেই বাসে।
মায়ের কষ্ট সে কিছুতেই সহ্য করতে পারে না। বাবা মানসিক আর আর্থিকভাবে মায়ের পাশে থাকলেও দৈহিকভাবে তার উপস্থিতি ছিল না। মা সেসব সংগ্রামী দিনগুলো একা একাই পার করেছে। কেউ ছিল না মাকে একটুকু স্নেহ করার। তাই এখন সে এসব ন্যাকা ন্যাকা ফর্মালিটি নাবিলের বিরক্ত লাগে। নীরা চুপচাপ খাচ্ছিল, মেজাজ বিগড়ালেও এখানে সে নিতান্তই তৃতীয় পক্ষ। কিন্তু তার প্রচুর রাগ হচ্ছে নাবিল ভাইয়ের আচরণ দেখে। মানছে অতীতে ফুপির সাথে এই বাড়ির লোকেদের একটা ভুল বুঝাবুঝি হয়েছে, তাই বলে সারা জীবন সেটা মনে রেখে মানুষকে ঘৃণা করতে হবে? মুরব্বীদের সঙ্গে কি করে কথা বলতে হয় এতটুকু ম্যানার্স পর্যন্ত শেখেনি, অসভ্য একটা। তা নীরা, তোমার আম্মু আব্বুর শরীর ভালো তো? জয়নাল ভাই কেমন আছেন? নাবিলের আব্বু আম্মুর বিয়ের আগে তো জয়নাল ভাই কত এসেছেন আমাদের বাড়িতে, এখন আসেন না। মনে হয় রাগ করে আছেন আমাদের উপর, তাই না? নীরা মিষ্টি এসে চাইল নাবিলের বড় চাচির দিকে। কি সরল দেখতে মহিলাটা, কথাবার্তায় কেবল সরল্য ভাব। নীরার বেশ লাগলো তাকে। তেমন কিছুই না আন্টি, আব্বু সবসময় একটু ব্যস্ততার মধ্যেই থাকে। তবে আপনাদের গল্প অনেক শুনেছি বাবার মুখে। আপনারা বাবাকে কত স্নেহ করতেন সেসবও শুনেছি আমি। ভুল না করে থাকলে আপনার নাম শাহিনা, ঠিক না? শাহিনা অবাক হলেন। নীরার মাথায় হাত বুলিয়ে স্বামীর পানে চেয়ে বেশ আহ্লাদি কণ্ঠে বললেন, জয়নাল ভাইয়ের মেয়েটা কি বুদ্ধিমতী হয়েছে দেখছো? ফয়সাল এহসান টেবিল ছেড়ে উঠতে উঠতে নীরার মাথায় হাত বুলালেন। শুনো নীরা, তুমি এখন থেকে প্রায় নাবিলের সঙ্গে চান্দিনায় আসবে। নাবিলটা না এলেও তুমি তোমার ফুপ্পিকে নিয়ে চলে আসবে, কেমন? তোমাকে এই দায়িত্বটা দিলাম। ফুপ্পিকে অবশ্যই নিয়ে এসো। শাহিনের কথায় নীরা সম্মতিসূচক হেসে মাথা দুলালো। নাবিল এক পলক সেদিকে চেয়ে ভুরু পাকালো। এ হচ্ছে আর এক নাটকবাজ। মনে হচ্ছে টিকিট না কাটিয়ে ফ্রিতে সার্কাস দেখছে। কি নিখুঁত অ্যাক্টিং! বিচ্ছুটা কি ভাবটাই না নিচ্ছে সবার সামনে। মনে হচ্ছে এর চেয়ে ভদ্র, নম্র, সরল, নিষ্পাপ মেয়ে পৃথিবীতে আর একটাই নেই। এ যে কত বড় বেয়াদব আর হারামি তা কি এরা জানে? বর্ষার ঘুম এই ভাঙলো। বেলা 12টার আগে সে শেষ কবে ঘুম থেকে উঠেছে মনে নেই। আজ বেলা করে ঘুম ভাঙার বিশেষ কারণ রয়েছে। মনটা সেই কারণ সূত্রে ব্যাপক ফুরফুরে। গতকাল সারা রাত ঘুম হয়নি ছোট কাকির ফোন পাওয়ার পর থেকেই। নাবিল ভাই বিয়ে করেনি শুনে যতটা না খুশি, তার চেয়ে বেশি খুশি হয়েছে লোকটা বাড়িতে আসছে শুনে। কারণটা এখনো অজানা। সে সবে অবশ্য আগ্রহ নেই। বিয়েটা যে হচ্ছে না এই ধীর। তার স্বপ্নের পুরুষ নাবিল ভাই। কিশোরী বয়স থেকে যে মানুষটার প্রেমে উন্মাদ হয়ে বসে আছে বর্ষা। দাদি যেদিন মারা গেল সেদিনই ছোট্ট কাকিকে বর্ষা প্রথম দেখেছিল। ফর্সা লম্বা দেখতে মহিলাটাকে প্রথম দেখাতেই ফ্যালফ্যাল করে চেয়েছিল বর্ষা সেদিন। যার জসিম কাকার বউ এত রূপবতী, নাবিল ভাইকেও সেদিন প্রথম দেখা। বর্ষা লোকটাকে প্রথম দেখেই বৈদ্যুতিক ঝটকা খাওয়ার মতো আটকে উঠেছিল। মনে হয়েছিল চোখের সামনে কোনো সিনেমার নায়ককে দেখছে সে। বর্ষার এখনও মনে আছে সাদা ফকফকা রঙের পাঞ্জাবি ছিল পরনে লোকটার। বাড়ির এক কোণে হাত বুকে ভাঁজ করে চুপচাপ বসেছিল মন ভার করে। কেঁদে কেটে নাক ফুলানো বর্ষাকে এসে যখন বলেছিল, তুমি শফিক চাচুর মেয়ে না? আমাকে একটা মাথা ধরার মলমের ব্যবস্থা করে দেবে, মাথাটা খুব ধরেছে। সেদিন মাথাটা বোধ হয় নাবিল ভাইয়ের ধরেনি, ধরেছিল বর্ষার হৃৎপিণ্ডে কেউ একজন। এই সেই লোক যাকে নিয়ে বর্ষা রোজ একটু একটু করে স্বপ্ন বুনে এসেছে। মামাতো বোনের সঙ্গে নাবিল ভাইয়ের বিয়ের দুঃসংবাদটা শুনে গত এক সপ্তাহ ধরে বর্ষার চোখে ঘুম নেই। দিন রাত এক করে কেঁদেছে মেয়েটা। আর আজ স্বেচ্ছায় লোকটা বর্ষার কাছে ধরা দিতে এলো। এটাই বোধহয় নিয়তি। স্বপ্নরা বোধহয় এভাবেও ধরা দেয়, গল্পেরা এভাবেও নেয় ভিন্ন ভিন্ন মোড়। বর্ষার বাবা মা উভয় বেশ কিছু বছর ধরে বিদেশে থাকেন। সেসব অবশ্য টের পায় না ওরা দুই ভাই বোন। বাড়িতে বড় চাচি তাদের কাছে মায়ের সমান। তাই বাবা মা দূরে থাকলেও ও তাদের কমতি কখনোই উপলব্ধি করেনি মেয়েটা। নিঃসন্তান শাহিনা নিজের সন্তানদের মতোই স্নেহ করে ওদের। নিচতলায় নেমে বড় করে উঁকি মারল বর্ষা। ব্যাকুল চোখজোড়া কাকে যেন খুঁজছে। সেদিনের কিশোরী বর্ষা আজ 19 বছর বয়সী নারী হয়ে ওঠা রমণী, গায়ে গতরে সুন্দরী ললনা। বর্ষা টেবিল খালি দেখে মুখ গোমরা করে টেবিলে বসতে বসতে বড় মাকে শুধালো, সকলের খাওয়া দাওয়া শেষ নাকি বড় মা?
কার যেন আসার কথা ছিল রাতে, এসেছে? শাহিনা রহস্যময় হেসে চাইলেন। কার সন্ধান করছিস রে? কার আসার কথা? শাহিনা বেগম মশকরা ধরতে পারল মেয়েটা। উফ বড় মা, বনিতা করো না তো, বলো না এসেছে। শাহিনা প্রশ্নের জবাব না দিয়ে নিজেই শুধালেন। রাজকন্যার এত সকাল সকাল ঘুম ভাঙলো তবে এই কারণে? বর্ষা নিজের লজ্জা আড়াল করার চেষ্টা করলো। আমতা আমতা করে বলল। খেতে দাও তো, খিদে পেয়েছে খুব। শাহিনা ঠোঁটের হাসি স্মৃতিশীল রেখে দৃঢ় কণ্ঠে বললেন। যার সন্ধান করেছিস সে নিজের রুমেই আছে, দেখা করে আয় গিয়ে। বহুদিন পর নিজের ঘরটা ভালো মতো দেখছে নাবিল। ঘরটা প্রতিবার সে এলোমেলো করে দিয়ে গেলেও ফিরে এসে একদম গোছানো পায়। দাদাজান খুব শখ করে এই ঘরের ডিজাইন করেছে নাবিলের জন্য। বিশাল বিলাক্ষী কক্ষটিতে কেবল 3-4টা আসবাব, খাট, কাঠের আলমারি, মাঝারি সাইজের একটা ডিভান আর একটা বুক সেলফ। আলমারি আর খাট ব্যতীত বাকিগুলো বিশেষ কাজে লাগে না। মাসে বছরে 2-1বারের জন্য এলেও এই ঘরের অধিকার কেবলই নাবিলের। কাউকে ঢুকতে দেয় না শাহানা। বর্ষা মাঝে মধ্যেই ঘরে এসে পরিষ্কার করত। এটা অবশ্য ছোট ঘর, পরিষ্কার করার ছুতোয় লোকটাকে অনুভব হয় তার। নাবিলের ঘড়ি, শার্ট, প্যান্ট, টুকরো টুকরো যা পায় সব কিছু মেয়েটা খুব যত্ন করে বুকে জড়ায়। লোকটা শরীরের তীব্র পুরুষালী সুবাস ভেসে বেড়ায় সেগুলোতে। এসবেও স্বয়ং মানুষটার অস্তিত্ব অনুভব করে। খাটে উপর হয়ে শুয়ে গান শুনছিল নাবিল। ফোন বেজে উঠল তার। বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে স্ক্রিন চাইতে সহসাই শটান হয়ে উঠে বসলো। নিলয় ফোন করেছে ওকে। নাবিলের বেইবি। কিরে বাদর, কি শুনছি এসব? কি অঘটন ঘটিয়েছিস বাড়িতে? তুই কি কোনোদিন শুধরাবি না? নাবিল আড়মোড়া ভেঙে বলল। আমি আবার কি ঘটালাম বেবি? শুধরাবো না কেন? তুমি এলেই শুধরে যাবো, ট্রাস্ট মি। নিলয় হাসলো। কাজটা কি উচিত হয়েছে তোদের? কে দেয় এসব বুদ্ধি? আমাকে জানালেই তো আমি এই মামার সাথে কথা বলতাম। এ তো পাকনামো করতে কে বলেছে? বিশ্বাস করো ভাই, আমি একেবারেই নিরপরাধ, অপরাধ, নিষ্পাপ। তোমার আদরের মামাতো বোন বেয়াদব নীরাটা আমাকে দিয়ে সব করিয়েছে। নয়তো আমার ঘটে কি এত কুটির বুদ্ধি আঁটে? সবসময় আমাকেই দোষাও। ওকে তোমরা আজও চিনলে না। এই যে কি বড় ভণ্ড তা যদি জানতে। নিলয় শব্দ করেই হাসলো। তা তোর ভণ্ডটা কই? নীলা মাত্রই নাবিলের রুমে প্রবেশ করলো। নাবিল ভাই, শ্যাম্পু আছে তোমার বাথরুমে? নাবিল সেদিকে ছিলে নিলয়কে বলল। এই যে আমার ভণ্ড হাজির। নে বাপ, কথা বল। কে? আমার কানাডিয়ান বেবি। নীরা বুঝলো বোধহয়। হাত বাড়িয়ে ফোনটা কানে ধরলো। লজ্জা সংকোচে কেমন অস্বস্তি লাগছে তার। নীরা? নীরার বুকের ভেতরটায় মুহূর্তেই তুফান বইতে শুরু করলো। শরীরের শিরা উপশিরায় কাঁপুনি শুরু হলো। মানুষটার কণ্ঠে বরাবরের মতোই এমন শিহরণ লাগে ওর। কেমন আছেন নিলয় ভাই? নিলয় জবাবে কিছু বলবে তার আগেই নাবিল খপ করে হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হাতে শ্যাম্পুর বোতল ধরিয়ে দিয়ে বলল। বহুত কইছিস, নো মোর, ভাগ এখন। নীরার আগেই ফোঁস করতে করতে চেয়ে শ্যাম্পুর বোতল নিয়ে ঢুম করে আঘাত করে বসলো পিঠে। নাবিল খপ করে চুলের বেনি ধরে টান দিল। চুলে টান পড়তেই ব্যথায় উ করে উঠল মেয়েটা। জোর দেখাচ্ছিস আমার সাথে? খুব জোর হয়েছে। শয়তান, ছাড়ো বলছি। ও কি হচ্ছে নাবিল? ছাড় তো, ওকে ব্যথা পাবে। ছাড়বো? এটাকে তো বস্তাতে ভরে কুত্তা দিয়ে খাওয়াবো ভাই। নীরা হাতে খামচি বসিয়ে দৌড় লাগালো। দেখলে ভাই, দেখলে ওর সরলতা? তোমাদের চোখে দূরবীন লাগিয়ে দিলে তোমরা নাবিলের অপরাধী দেখবে। আর রাক্ষসীটা যে আমার পিঠ আর হাতের ইন্না দিল্লা করে দিল তার বেলায় কিছু না। যত বৈষম্য নাবিলের বেলায়। ওকে তোমরা কখনোই কিছু বলো না। নিলয় শব্দ করে হাসলো। ওকে কি বলবো? ও ছোট মানুষ, কিন্তু তুই তো ওর বড়। নাবিল অবিশ্বাস্য স্বরে বলল। একে তোমরা ছোট বলছো? এ ছোট? বয়সেই কেবল 19, কাজ কাম করে 99 বয়সের। ও একাই পুরো গোষ্ঠীর নাকে দড়ি দিয়ে ঘোরাতে পারবে। ওকে এতটাও সরল ভেবো না। হয়েছে, শোন এবার মন দিয়ে শোন। বলো। তোকে আগামী পরশু এয়ারপোর্টে আসতে হবে আমাকে রিসিভ করতে। কাউকে জানানোর দরকার নেই আপাতত। নাবিল চোখ বড় বড় করে চাইল। স্ক্রিনে তারিখটা দেখে নিয়ে বিস্ময় ভরা স্বরে বলল। তুমি না আরো 1 সপ্তাহ পরে আসবা? পরশু কেন? সত্যিটা সবাইকে বলে দিলে সারপ্রাইজ হতো নাকি? একাই আসতে পারতাম, কিন্তু দেশে পা রাখা মাত্র প্রিয় মানুষের একটা মুখ না দেখলেই না। তোকে ছাড়া বাড়ি পর্যন্ত
পটটা জমবে না, একেবারেই এক ঘেয়ে লাগবে। নীরা চুল বাঁধছিল আনমনে। কারো ডাকে দরজার দিকে ফিরে তাকালো। আগন্তুককেই প্রথম সামনাসামনি দেখলেও চিনতে একটুও কষ্ট হলো না নীরার। বর্ষা। বর্ষা একগাল হেসে প্রত্যুত্তরের আশায় চেয়ে রইল। কি সুন্দর মেয়েটা! নীরা বিস্ময় নিয়ে চেয়ে রইল। ফুফির ফোনে তার ছবি দেখেছে নীরা, কিন্তু ছবির চেয়েও বেশি সুন্দর লাগছে এখন। এক দেখায় চোখ আটকে পড়ার মতো মায়াবী। ঠোঁটে স্মিত হাসি উজ্জ্বল হয়ে ছড়িয়ে পড়েছে সারা মুখে, জলজল করছে চোখের কোটর। নীরা ছটফট বসে থেকে উঠে দাঁড়ালো, ভদ্রতাসুলভ হেসে বলল, তোমারই তো বাড়ি, আসো। বর্ষা ঘরে ঢুকে মুখের হাসি বহমান রেখে হ্যান্ডশেকের উদ্দেশ্যে হাত বাড়ালো। মে কাম ইন? হ্যালো, আমি বর্ষা। নীরাও হেসে হাত বাড়ায়। আমি নীরা। তোমাকে বোধহয় আমি আগে থেকেই চিনি। ফুপির ফোনে দেখেছি তোমার ছবি। ভীষণ মিষ্টি তুমি, ছবির চেয়েও বেশি সুন্দর। বর্ষা কিছুটা লজ্জা পেল, অস্বস্তিতেও পড়ল। তৎক্ষণে কথা ঘুরিয়ানোর ভঙ্গিতে বলে, তুমি গতকাল গেস্ট রুমে ঘুমিয়েছিলে? নীরা মাথা উপর নিচ করে। হ্যাঁ, তবে আমার কোনো সমস্যা হয়নি। সে কি, আমাকে ডাকলেই তো পারতে বড় মা। অচেনা জায়গায় এসে একা ঘুমাতে নিশ্চয়ই ভয় লেগেছে তোমার? ভয় না, ঠিক কিছুটা অস্বস্তি তো লেগেছে, তবে ভয় বলা যায় না। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকে দুজন। কথা বাড়াতে বর্ষাই বলে, আমরা কিন্তু চাইলে আরও ফ্র্যাঙ্ক করতে পারি। আই মিন, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি লজ্জা পাচ্ছ। ইউ আর রিলেটিভ, তুমি আমার ফুপ্পি বাড়িতে আছো বলা যায়। সো ডোন্ট বি হেজিটেট। নীরা মাথা উপর নিচ করে, সাথে বর্ষার মন খোলা স্বভাব থেকে মুগ্ধ হয়। বাড়িতে কে কে থাকে? দাদা ভাই, বড় আম্মু, বড় আব্বু, সাগর, আমি আর দুজন কাজের বুয়া। নীরা অবাক হয়। এত বড় বাড়িতে কেবল এই কজন থাকো? বর্ষা হাসে। কম কোথায়, বাড়িতে থাকে না বলে বোঝা যায় না। নাবিল ভাইয়ারা আর আব্বু আম্মু থাকলে পরিবার 16 কর্ণাপূর্ণ হতো। অবশ্য দাদি থাকতে বাড়িটা আরও গরম ছিল। দাদি বেঁচে থাকলে হয়তো আজকের দিনটা বাড়িতে এত ফাঁকা ফাঁকা মনে হতো না। বর্ষা আবেগালুত হয়। নীরা তা বুঝে প্রসঙ্গ পাল্টাতে বলে, আচ্ছা, বাড়ির ছাদটা কোন দিকে? আসলে বাসায় বসে থাকতে সারাক্ষণ একটু বেশি একঘেয়েমি লাগছে। আমি আবার একটু আধটু আকাশ না দেখতে পেলে ঠিকমতো শ্বাসটাও নিতে পারি না। বলেই হাসে নীরা। বর্ষাও হাসলো শব্দ করে। কি ভেবে বর্ষা সহসাই উঠে দাঁড়িয়ে নীরার হাত ধরে টানতে টানতে বলে, এসো, আমার ঘরে থাকবে যতদিন আছো। ছাদে আমি নিয়ে যাব তোমায়। যতদিন আছো আমার সঙ্গে ঘুরবে। আমার বাড়িতে আগামীকাল একটা প্রোগ্রাম আছে, তোমাকে সেখানে নিয়ে যাব। আপাতত চলো প্ল্যান করি। কোনো কিন্তু না, ইয়ে মানে চলবে না। আমার ভাইবো ভালো, একটু মিশিয়ে দেখো না। আর যেতে ইচ্ছে করবে না। রাতে একটা ফাটাফাটি মুভি দেখবো, জম্পেশ গল্প হবে সারা রাত। আমার সঙ্গে থাকলে একটুও বোরিং লাগবে না, প্রমিস। বর্ষার সহজ আবদার। নীরা চেয়ে রইল মেয়েটার পানে, অসম্ভব মায়াবী মুখটা। বর্ষাকে এক দেখার পর কেউ কোনোভাবেই এড়িয়ে যেতে পারবে না। এড়িয়ে যাওয়ার ফুরসতি নেই। জলজান্ত পুতুল মেয়েটা, সৃষ্টিকর্তার নিপুণ হাতের নিখুঁত সৃষ্টি যাকে বলে। নীরা খেয়াল করলো বর্ষা কথা বলার সময় ওর বাম গালে টোল পড়ে। হাসলে সেটা অদ্ভুত সুন্দর দেখায়। আকাশে মেঘ করেছে, ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতে সম্ভবত গগন কাঁপিয়ে বর্ষণ শুরু হবে। বর্ষার ব্যালকনিটা প্রয়োজনের তুলনায় অনেক বড়। দুটো সিঙ্গেল কাঠের দোলনা দুলছে সেখানে। ওরা দুটোতে বসলো, হাতে সদ্য বানানো ধোয়া ওঠা চা। দৃষ্টি অন্ধকার আকাশের পানে দুজনের। বৃষ্টি পছন্দ? নীরা দৃষ্টি অনড় রেখে জবাব দিল, ঠোঁটে অদ্ভুত সুন্দর হাসি। প্রিয় কিছু নিয়ে তীব্র ভালো লাগা কিংবা অনুভূতি প্রকাশের সময় যেমনটা হয়। অনেক পছন্দ। আমি বর্ষাকালকে তাই সকল ঋতু শ্রেষ্ঠ ঋতু মনে করি। আমারও ভীষণ পছন্দ। তবে একটা ব্যাপার কি জানো নীরা? নীরা উত্তরের আশায় চেয়ে রয়। মানুষ বোধহয় তার জীবনের ভালো কোনো মুহূর্ত, ভালো দিনে, ভালো আবহাওয়ার কাছে মানুষের আরও কাছে চায়। যারা পায় তাদের জন্য সেটার আনন্দ দ্বিগুণ, না পেলে দুঃখ বাড়ে। ভালো দিনে প্রিয় মানুষের কাছে না থাকা মানে সুখটা দুঃখে পরিণত হওয়া। আমারও তাই হয়। মাঝে মধ্যে ম্যাজিক করে এইসব দিনে কাছের মানুষের কাছে চলে যেতে ইচ্ছে হয়। একটা গোটা বর্ষার রাত কেটে যাবে প্রিয় কারোর সাথে বৃষ্টি বিলাস করতে করতে, অথচ আমার সে বিষয়ের কথা কেউ জানে না। নীরার মনটা অজেনা কারণেই মেয়েটার জন্য নরম হয়ে এলো। মন খারাপ করো না। শুনলাম তুমিও তো ফ্রান্সে আঙ্কেল আন্টির কাছে চলে যাচ্ছ কয়েক বছরের মধ্যে। বর্ষা ওর কথা শুনে হাসলো। ব্যাপারটা ফ্রান্সে যাবার কিংবা আব্বু আম্মুর জন্য না। আমি বড় হয়েছি পারিবারিক দূরত্বের ব্যাপারগুলো নিজে থেকেই বুঝি।
তাছাড়া বড় মা আর বড় আব্বু আমাকে কখনোই তাদের অনুপস্থিতি কিংবা শূন্যতা অনুভব করতে দেয়নি। আব্বু আম্মু সারাক্ষণ খোঁজ খবর নেয়, আর আমার ছোট্ট ভাইটাও তো আমার সাথেই আছে। নীরা বোধহয় কথাগুলোর গভীরতা বুঝলো, যেচে বর্ষা সবটা না বললেও বুঝলো, যদিও একটু দেরি করেই বুঝলো যে তার বয়সের মেয়েটা প্রিয় মানুষ বলতে কেবল প্রিয় পুরুষকেই বোঝায়। নীরাকে ধ্যানমগ্ন হতে দেখে বর্ষা বলে, তুমি না থাকলে খুব বড় হতাম। কি করতাম জানো? কি করতে? কাঁদতাম। নীরা চাইল বর্ষার ব্যথিত মুখখানায়। কি বিষণ্ণ কণ্ঠে জপল শব্দটা। এত কিসের দুঃখ মেয়েটার? কেন কাঁদতে? সে ভালোবাসে না ভেবে কাঁদতাম। তার কাছ থেকে কাঙ্ক্ষিত ভালোবাসাটুকু পায় না বলে মন খারাপ হতো। লোকটা আদতেও সেসব অনুভূতি এক সত্যও বোঝে কিনা সেটা সন্দেহের বিষয়। আছে এমনও দুঃখ দেওয়ার মতো একজন, যাকে পৃথিবীর সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে হয়। সে জানে না সে নিজের মনের অজান্তেই আমার কত কাটাচ্ছে। কিশোরী বর্ষার বুকের ঝড় বাড়িয়ে দিব্যি জলে গা ভাসিয়ে বেড়াচ্ছে লোকটা। এতটুকু অনুশোচনা হয় না আমার? না, খুব ইচ্ছে হয় শীতল পাটি বিছিয়ে তাকে ঘুম পাড়াতে, তার অগোছানো কথার তোড়ে ডুবে দিতে ইচ্ছে হয়, শুনতে ইচ্ছে হয় তার সকল অপ্রাসঙ্গিক গল্প, নিজের জীবনের নগ্ন সত্যগুলো সে নির্বিঘ্নে আমাকে বলে ফেলুক, এমন রূপে পেতে ইচ্ছে হয়। আমি তার ঘর হতে চাই, অথচ সে ঘর বোঝেই না, ঘুরে বেড়ায় গভীর বনে। আচ্ছা, কেন তার বুকে আমার ছোট্ট মাথাটা ঠাঁই পাচ্ছে না বলতে পারো? কেন সে এত দূরে? কেন চাইলেই তাকে একটু ছুঁয়ে দেখা যায় না? কেন সে আমার হয় না? কেন হয় না? মোহবস্তের মতো কথাগুলো বলে গেল মেয়েটা। আকাশে বিদ্যুৎ চমকায়। মেয়েটার বুকের জ্বালা পোড়া বোধহয় আকাশও বুঝল। নীরা কিঞ্চিত অপ্রস্তুত হয়। কি বলা উচিত বুঝল না। একদিনের পরিচয় একটা মেয়ে তার একান্ত ব্যক্তিগত কথাগুলো কত সহজেই না খোলসা করে দিচ্ছে। মেয়েটা নেহাতি খুব সহজ সরল। বর্ষা কাঁদছে। নীরা তির্যক চোখে দেখলো এক পলক। কেন জানি না খুব খারাপ লাগছে বর্ষার জন্য। বর্ষা খেয়াল করার আগেই চোখ সরিয়ে নিল। নীরার ইচ্ছা করলো না সেই একজন বিশেষ লোকটাকে তা জিজ্ঞাসা করতে। ব্যাপারটা নীরার ব্যক্তিত্বের বিপরীত। মানুষের গোপনীয়তার নীরা কখনোই হস্তক্ষেপ করে না। স্বেচ্ছায় যদি বলে তো সেটা রক্ষা করতেও জানে। তবে কিছু কিছু ব্যাপার না বললেও মানুষকে নিজে নিজে বুঝে নিতে হয়। এই যে নীরা বুঝে নিল বর্ষার জীবনের প্রিয় পুরুষটির কথা, তার ইচ্ছা করলো মেয়েটার মাথায় হাত বুলিয়ে একটুখানি সান্ত্বনা দিতে। কিন্তু এক মুহূর্তের পরিচয় মানুষের সঙ্গে এত সহজ হওয়া যায় কি? বোধহয় যায়, কিন্তু নীরা পারে না। নীরা আরও খেয়াল করলো বর্ষার তার নিজের প্রিয় মানুষকে নিয়ে বৃষ্টি পড়ার মুহূর্তে যে অনুভূতির সৃষ্টি হয়, নীরার ক্ষেত্রে তা সম্ভব হয় না। নীরাও তো একজন প্রিয় মানুষ আছে, কই তার বেলায় তো এমন হয়নি। নিলয় ভাইকে ভেবে নীরা কখনোই মন খারাপ করেনি। বৃষ্টি পড়ার মুহূর্তে তো নাই। তাকে মিস করে এত গভীর চাওয়া কখনোই উপলব্ধি হয়নি মেয়েটার। তবে যে নীরা ভেবে এসেছে লোকটাকে সে অসম্ভব রকম ভালোবাসে, ভালোবাসা আকাশ সম মুগ্ধতা নিয়ে। নীরাকে চুপ থাকতে দেখে বর্ষার চেতনা ফিরল। ধাতস্থ হয়ে নিজেকে স্বাভাবিক করার চেষ্টায় করে হেসে শুধায়, তোমার ক্ষেত্রে বৃষ্টির আবেগ কেমন? তোমারও কি আমার মতন একলা আর বিষণ্ণ লাগে? নীরা চোখ বুজে শ্বাস নেয়। বৃষ্টির পানি আর মাটি মিশে একাকার হয়ে এক অনন্য সুবাস সৃষ্টি করেছে। তীব্রভাবে সতেজ ঘ্রাণটা নাকে লাগছে। ভীষণ প্রাণবন্ত লাগছে ব্যাপারটায়। নীরা ভাবে কিছুক্ষণ, চোখ মেলে বলতে লাগে, বোধহয় লাগে না। বৃষ্টির ব্যাপারটা আমার কাছে ভীষণ আনন্দময় আর উপভোগ্য। বৃষ্টির দিনে আম্মুর হাতের খিচুড়ি, ইলিশ, বাবার গলির মোড় থেকে কিনে আনা বাদাম ভাজা, ছাদের নেতিয়ে যাওয়া বেলিফুল গাছটার প্রাণ ফিরে পাওয়া, কিংবা হলদেটে মোমের আলোয় একটা পরিত্যক্ত উপন্যাস মেলে ধরা, সবই চমৎকার। আমাদের বাড়ির সামনে একটা টিনের চালের ঘর আছে, বাবা শখ করে বানিয়েছেন সেটা। আমি আর মীরা আপু বর্ষাকালের বেশিরভাগ সময়টাই সেই ঘরে কাটাই। রাতে বর্ষণে সোনালি রোদের মতো স্ট্রিট লাইটের আলো পড়ে ভেজা রাস্তায়, প্রতিফলিত হয় হাজারো স্বর্গ সম অনুভূতি। আমরা দুবোন জানালা দিয়ে আগ্রহ নিয়ে দেখি তা। তোমাকে বলে বোঝানো সম্ভব না। আমার দা ভাইয়ের বানিয়ে যাওয়া 90 দশকীয় বাড়িটায় এই আটপৌড়ে ব্যাপারগুলোই কত আরাম। কালো মেঘ দেখে মাঝে মাঝে আবার পাহাড়ে ছুটে যেতে ভীষণ ইচ্ছা হয়। সুউচ্চ পাহাড়ের নিঃসঙ্গ বেড়ার ঘর থেকে বৃষ্টি দেখতে ইচ্ছে হয়। ছুতে ইচ্ছে করে শুভ্র মেঘ। আকাশের পানে দৃষ্টি মেলে সবটুকু জল
শুষে নিতে ইচ্ছে হয়। তবে এটা সত্য, বৃষ্টি সবার কাছে একরকম হয় না বোধ হয়। কারো কাছে এই বৃষ্টি প্রেমের দূত, কারো কাছে তা বিষাদের ছোঁয়া। আমার সাথে প্রথমটারই মিল পাই। বৃষ্টি মানে আমার কাছে প্রেম, আকাশের প্রতি, নরম বাতাসের প্রতি, আর রিমঝিম শব্দের প্রতি নিবিড় প্রেম। এই প্রেম অফুরন্ত, অতৃপ্ত আর দীর্ঘস্থায়ী, মানে নেভার এন্ডিং অ্যান্ড আনস্টেপেবল অবসেশন। একমাত্র বর্ষাতেই প্রকৃতি আমায় এত জানে। ইংরেজি সাহিত্যিকরা যাকে রোম্যান্টিসিজম উইথ নেচার বলে জানে, আমি তার নাম বর্ষণ প্রেম। শেষের কথাটা বলে নীরা চমৎকার ভঙ্গিতে চাইল। ওকে দেখতে লাগছে সেকেলে সুচিত্রা সেনের মতো। মেয়েটার চেহারায় একটা উপাসনার ব্যাপার আছে। কথা বললেও কণ্ঠে মধুর ঢেলে, গলার স্বর বেশ মোহনীয়। বর্ষা মনোযোগ দিয়ে শুনল। অদ্ভুতভাবে মনটাও ভালো হয়ে গিয়েছে চট করেই। কথাগুলো ভীষণ টানছে ওকে। বাহ, চমৎকার তো। বৃষ্টি যে এত সুন্দর সেটা তোমার মুখ থেকে না শুনলে বুঝতামই না। এখন থেকে তোমার চোখ দিয়ে বৃষ্টিকে দেখতে ইচ্ছে করছে। টিনের চালের ঘর, বর্ষা প্রেম ডুবতে ইচ্ছে করছে। নীরা গালে হাত ঠেকিয়ে হাসল। আমার চোখ দিয়েই দেখতে হবে এমন কোনো কথা নাই। তোমার জায়গা থেকে বৃষ্টি তোমায় যেমন অনুভূতি দেয় ওটাও সঠিক। ওটা তোমার মনের প্রতিফলন। মানে এই যে তোমার মনে তোমার প্রিয় মানুষের প্রতি এত আকুলতা, কাছে পাওয়ার তৃষ্ণা থাকা সত্ত্বেও তাদেরকে তুমি কাছে পাচ্ছ না বলেই বৃষ্টিও তোমার মনের সঙ্গে তাল মিলিয়ে তোমায় নিঃসঙ্গ অনুভব করায়। তুলনামূলকভাবে আমার তেমন দুঃখ তৃষ্ণা নেই, তাই হয়তো বৃষ্টি ব্যাপারটায় আমায় এত ব্যথিত করতে পারে না, বরং এটাকে আমি খুব উপভোগ করি। শুধু যে বর্ষার ক্ষেত্রে এমন হবে তাও না, যে কোনো ঋতুই মানব মনের ভাবমূর্তি অনুযায়ী নিজেদেরকে উপস্থাপন করে। প্রকৃতি তোমাকে কেমন অনুভব করাবে তা নির্ভর করে সেই মুহূর্তে তুমি দুঃখে আছো নাকি আনন্দে। বৃষ্টিতে দুঃখী হতে হলে দুঃখ কমাও বর্ষা। যে তোমায় স্বেচ্ছায় বোঝে না তাকে মুখে বলেও কখনোই বোঝানো যাবে না। নিজেকে গুটিয়ে নিও না। আগাছায় পানি না ঢেলে সঠিক মানুষের অপেক্ষা করো, যে তোমায় সত্যিকার অর্থে ভালোবাসবে। তাকে মনে করে তোমার কখনোই দুঃখ হবে না। জীবনটা স্বর্গ হবে একটা উপযুক্ত মানুষের জন্য। অনুভূতির সঞ্চয় করো, অপাত্রে ঢেলো না। বর্ষা এক দৃষ্টি চেয়ে শুনল। নীরা যে এসব তার উদ্দেশ্যেই বলছে সেটাও বুঝল। চেতনা ফিরতেই বাইরে তাকায়। নাবিল ভাইকে ভালো না বেসেও বর্ষা থাকতে পারবে কখনো? হয়তো না, কিন্তু মুখে সে কথা লুকিয়ে কথা কাটাতে বলে। আচ্ছা, তোমার জীবনে কোনো দুঃখ নেই কিংবা প্রিয় মানুষ? প্রকৃতিও বোধহয় চাইল না নীরার উত্তর শুনতে। জোরে শব্দে বাজ পড়ল। আটকে উঠল দুজন। বর্ষা আকস্মিক শব্দ করে নীরার হাতটা ধরল। নীরা বুঝলো মেয়েটা বড্ড ভীতু। হাসলো সে। বিদ্যুৎ চলে গেল। বর্ষা জেনারেটরের লাইট অন করতে যেতে নিয়েই নীরার বাদ সাধল। উপভোগ করো। হাতে চা আর বাইরে জাদু। চোখ দুটো বন্ধ করে এই শব্দ আর আধ ভেজা অন্ধকার শহরটা ফিল করো। প্রকৃতি যখন স্বেচ্ছায় অন্ধকার দেয় সেটা কৃত্রিম আলোয় মুছে দিতে যেও না। ওরা অভিমান করে, প্রয়োজন হলে একটা মোম জ্বালাতে পারো। আপাতত এতটুকু কৃত্রিমতাই যথেষ্ট। বর্ষা তাই করলো। উঠে বারান্দার রেলিংয়ে গাল ভেসে দু চোখ বন্ধ করে দাঁড়ালো। এলোমেলো শীতল বাতাস চুলগুলো উড়িয়ে নিতে চাইছে। বৃষ্টির ফোঁটা লাগছে মুখে। শিহরণে গা কাটা দিয়ে উঠল। নিজেকে আবিষ্কার করলো মহাসমুদ্রের তীরে। বিশাল সমুদ্রের একটা নির্জন দ্বীপে বর্ষা একাই হাঁটছে মেয়েটা। শোষো করে বাতাস বইছে সমুদ্র থেকে। তার ছোট্ট দেহটাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে সেই বাতাস। পৃথিবীকে আজ শুধুই নিজের মনে হচ্ছে। কোথাও কেউ নেই, কেউ না। দরজায় কড়া নাড়ল কেউ। বর্ষাপু, দরজা খোলাই তো সাগর, আয় ভেতরে। সাগর ঘরে ঢুকে লাইট জ্বালায়। উদ্বিগ্ন কণ্ঠে বলে, নাবিল ভাইয়ের জ্বর হয়েছে, নীরাপুকে ডাকছে। বড় মা যেতে বললো। আম্মু, তুমি আমায় শক্ত করে জড়িয়ে ধরো। আমার খুব ঠান্ডা লাগছে। মাথায় হাত বুলিয়ে দাও, একটা গল্প বলো। খবরদার আমার কাছ থেকে উঠবে না। শোনো আম্মু, আজকে ভুনা খিচুড়ি রান্না করবে, সাথে ঝাল ঝাল গরুর মাংস। বেগুন আছে বাসায়, থাকলে ওটাও ভাজবে। বাইরে বৃষ্টি হচ্ছে, আমার খুব খেতে ইচ্ছে করছে এসব। অবচেতন শরীরে মৃদু গোগানির সুরে মাতৃ করে থাকা শিশুর মতো বিড়বিড় করছে নাবিল। থার্মোমিটার দিয়ে জল মেপে কপালে হাত রেখেছিল নীরা। সেই থেকে হাত নাবিলের দখলে। শক্ত করে হাতটা বুকের মধ্যে আঁকলে ধরে আবোল তাবোল বলেই চলেছে। নাতিটাকে নিয়ে এবার চিন্তাই হচ্ছে ইস্তিয়াক এহসানের। হুট করেই এমন গা কাঁপিয়ে জ্বর আসার কথা তো না।
এই বৃষ্টির রাতে ডাক্তার পাবে কোথায়? শিউরে বসে আছে সকলে। দাদু ভাই ওঠো, ওষুধ খেয়ে নে, একটা লম্বা ঘুম দিলে ঠিক হয়ে যাবে। ওঠো ভাই ওঠো। নাবিল রক্তিম চোখ দুটো ধীরে সুস্থে মেলার চেষ্টা করলো। সব কিছু কেমন ঝাপসা দেখছে। কেবল একটা ছোট্ট মুখই তার নিকট স্পষ্ট হলো। খেয়াল করার চেষ্টা করলো তাকে। মেয়েটার হাত নিজের হাতের বাঁধনে অবরুদ্ধ আছে, সেটা বোধগম্য হতেই ধীরে সুস্থে হাতটা ছেড়ে দিল। চোখ দুটো জ্বলছে ভীষণ। দুর্বলতা আর শারীরিক টানাপোড়নে নাবিল পুনরায় ক্লান্তিতে চোখ বোঝে। একটা দীর্ঘশ্বাস ফেলে নীরা পানিতে ছোট্ট একটা তোয়ালে চুবিয়ে পুনরায় সেটা ওর কপালে ধরে। এই লোকের জ্বর হলে সে অবুঝ শিশুর মতোই আচরণ করে, সেটা নীরার অজানা না। কপালে ভাঁজ ফেলে চেয়ে রইল নাবিলের মুখে। থামাথামির নাম নেই। কি যে বলছে নিজেও জানে। কই, নীরার তো এমন হয় না। দিব্যি জ্বর হলে নিজে নিজে ওষুধ খেয়ে জ্বর সারিয়ে ফেলে। আর এনাকে দেখো, ভাবখানা এমন যেন জ্বর হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ। লেগে পড়ে 14 গোষ্ঠী তার সেবায়। সব কিছু নিয়ে এই লোকের অতিরিক্ত ঢং। ফুপিটা অতি আদরে এমন ড্রামাবাজ বানিয়েছে এটাকে। পিঁপড়ার কামড়েও ইনার চরম আতঙ্ক। সোনার যৌবন ঝলসে যাবে। তাকে মাঝে মাঝে বাচ্চা বাচ্চা মনে হয় নীরার, যেন অবুঝ বালকটি। এই লোক বিয়ে করবে কোন অভাগীকে? একজন প্রাপ্তবয়স্কা রমণীর এমন বালক স্বামী হলে ব্যাপারটা কেমন দেখায়। ভীষণ অদ্ভুত। হাসল নীলা। না জানি কোন মেয়ের কপাল পুড়বে এই লোক। মেয়েটার ভবিষ্যৎ শঙ্কায় নীরার বেশ দুঃখই হচ্ছে এবার। অথচ সুস্থ হলে সে কি চঞ্চলতা আর দায়সারাপনা তার। কেবল নীরা, বর্ষা আর সাগরই আছে ঘরে। জ্বর কিছুটা কমতেই বাকিরা ফিরে যায় যার ঘরে। নাবিল খেলো না কিছুই। মুখে হাজার বললেও ফায়দা না করতে পেরে হতাশ হয়ে কোনো রকমে ওষুধটা খাওয়ালো নীরা। ওরা চলে গেলে কেবল বর্ষাই রইল ঘরে। সাবিনা বেগম থাকতে বলেছেন ওকে। রাতে ঘুম ভাঙলে নাবিল শিওরে বর্ষাকে আবিষ্কার করে। এতক্ষণ মোহগ্রস্তের মতো নাবিলের ঘুমন্ত মুখখানায় চেয়েছিল বর্ষা। ঠোঁটের তৃপ্তি, চোখে অধীর কৌতূহল। মাঝরাতে আবারও ঘুম ভেঙে নাবিলের। ওকে চোখ মেলতে দেখে ব্যস্ত হয়ে শুধায় বর্ষা, কিছু লাগবে আপনার? খারাপ লাগছে? নাবিল কিছুটা অপ্রস্তুত হয়ে ওকে দেখে। ঘুমাওনি তুমি? বড় মা থাকলে বলবো, রাতে যদি কিছু প্রয়োজন হয় আপনার। নাবিল ধীরে সুস্থে উঠে বসলো। বর্ষা ধরতে চাইলে হাতের ইশারায় বারণ করে বলে, সামান্য জ্বর হয়েছে, এত ব্যস্ত হইও না। টাইফয়েড হয়েছিল কয়েকবার, সেটার কারণেই মাঝে মাঝে এমন গা কাঁপুনি দিয়ে জ্বর আসে। আমারই কিছুই না, সেরে যাবে। তুমি শুয়ে পড়ো ঘরে গিয়ে। বর্ষা নিশ্চুপ মন খারাপ করে বসে আছে। খেয়াল করে নাবিল বলে, আচ্ছা, এক গ্লাস পানি খাওয়াতে পারবে? বর্ষা বোধহয় এরকম একটা হুকুমের আশায় বসেছিল। চট করে উঠে দাঁড়িয়ে গ্লাসটা নিয়ে দৌড় লাগালো ডাইনিংয়ের দিকে। পানি সমেত ফিরে এসে গ্লাসটা নাবিলের সম্মুখে ধরল। নাবিল ভেতরে ভেতরে অস্বস্তিতে আছে। বর্ষার সাথে ওর কোনো কালেই অত ফ্রেন্ডলি সম্পর্ক ছিল না। দুজনের মধ্যে সবসময় একটা দূরত্ব থেকেই যেত। অবশ্য সেটাও নাবিলের কারণেই। প্রাপ্তবয়স্ক চাচাতো বোনের সাথে কেবল কয়েকবারের দেখাতেই তো আর এত খোলামেলা হওয়া যায় না। মেয়েটাও এমন না, একটু লাজুক ধাঁচের। মাথাটা ধরে আছে নাবিলের। অনেক রাত হয়েছে, ঘরে ফিরে যাও। আই এম অল রাইট। বর্ষা মাথা নিচু করে সম্মতি জানায়। ঠোঁটের কোণে অজানা লাজুক হাসি। দরজার প্রান্তে পৌঁছাতেই নাবিল পেছন থেকে ডেকে ওঠে, শোনো। পা দুটো থমকে যায় মেয়েটার। হৃদস্পন্দন বেড়ে যায় তড়িৎ গতিতে। বুকের ওঠানামায় শরীর কাঁপছে। মানুষটার মুখে শোনো শব্দটার কি যেন ছিল, কেমন নেশা ধরানো দাগ। নীরা কি জেগে আছে? বর্ষা অসন্তুষ্ট হয়। চুপসে যায় প্রাণবন্ত মনটা। বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে মুখে জোরপূর্বক হাসি টেনে তবুও জবাব দেয়, বলতে পারছি না, আমি তো আপনার সাথেই ছিলাম এতক্ষণ। কেন, কিছু প্রয়োজন? নাবিল হতাশ শ্বাস ফেলে, কিন্তু মুখে বলে, না, এমনি। আচ্ছা, ঘুমাও তুমি। খাটে হেলান দিয়ে বসেছিল নাবিল, হাত কপালে। দরজায় কড়া নাড়ার শব্দে চোখ তুলে চাইল। আসবো? কাঙ্ক্ষিত মানুষের দেখা পেয়ে নাবিল স্মিত হাসল। আয়। নাবিলের কপালে হাত রেখে পাশে বসতে বসতে নীরা শুধায়, কি এমন বিশেষ প্রয়োজনে আমাকে তলব করা হলো? নাবিল তীক্ষ্ণ চোখে চায়। নীরার চোখে রসিকতা। নাবিল তা খেয়াল করে সহজ ভঙ্গিতে চেয়ে কথার জবাবে পাল্টা প্রশ্ন করে, ঘুমাসনি? না। কেন? ঘুমোলে তোমার মাথা কে টিপে দেবে? এই এক কাজের জন্য ফুপির পর আমি ঠিকাদার আছি। জ্বর হলে তোমার কত কিছু হয়,
মাথা ধরবে, রাতে ঘুম ভাঙবে, মুড সুইং হবে, মেজাজ বিগড়াবে, এসব কি আর এই বাড়ির লোকেরা সামলাতে পারবে? নাবিল হাসে। নীরা খাটের উপর ওর সামনাসামনি পা তুলে বসলো, মাথাটা সোজা করে 2 হাত কপালে রাখলো। নাবিলও ঝুঁকে বসলো ওকে সুবিধা করে দিতে। কপালে মলম লাগিয়ে হাতের সিঙ্গ আঙুল দিয়ে কপালের 2 কোণ চেপে ধরল নীরা। মলমের ঝাঁঝ নাক আর চোখে লাগতেই চোখ বুঝল নাবিল। নীরা হাসে, মাথা টিপে দিতে দিতে বলে, ডাক্তার বাইরের খাবার খেতে নিষেধ করেছে। শরীরের প্রতি অবহেলা যা করার তুমিই করেছো। টাইফয়েড ব্যাপারটাকে তুমি নিজেই উস্কে দিয়েছো। উল্টাপাল্টা কিছু খেয়েছিলে? তোর সঙ্গে গতকাল বার্গার খেয়েছিলাম, ওটাই তো। উচিত হয়নি হওয়া। উপায় কি ছিল? জামাই আপ্যায়ন নেওয়ার সুযোগ দিয়েছিস, দিলে না হয় ভালো কিছু খেতে পারতাম। চোখ দুটো বন্ধ রাখা অবস্থায় কথাগুলো বলে নাবিল। নীরা নিঃশব্দে হেসে বলে, এমন লক্ষ্মী ছেলের মতো জবাব দেবে না তো নাবিল ভাই। আমি কিন্তু অবাক হই, এসব তোমাকে মানায় না। নাবিল বাঁকা চোখে চাইল। আমি জন্মলগ্ন ভাবেই লক্ষ্মী, আজন্ম নিষ্পাপ অবলা সুইট সুইট, দেখলেই গাল টিপে দেয়া মেটেরিয়াল। ভণ্ডরাই আমাকে চিনতে ভুল করিস। নীরা রাগল না, বরং শব্দ করে হাসে। জ্বরের মধ্যেও কথাগুলো বলার সময় লোকটাকে সত্যি ভীষণ আদরে লাগছিল। মুখখানা একেবারে নিষ্পাপ, অসুস্থ তরুণ, চুলগুলো এলোমেলো হয়ে আছে, সেটাও সুন্দর লাগছে। পরনের কালো রঙের টি শার্টটা কি দারুণ মানিয়েছে তার প্রশস্ত দেহে। ফর্সা মুখের খোঁচা খোঁচা দাড়িগুলো অবহেলার দরুন কিছুটা বেড়েছে, তাতে লাগছে জলজান্ত দেবী মূর্তির ন্যায়। চোখে মুখে সম্ভ্রম বংশীয় ছাপ। নিষ্পাপ অধীর সময় নিয়ে চেয়ে থাকলেও সত্যি ছুঁয়ে দিতে ইচ্ছা হয় গাল দুটো। নীরা মুগ্ধ হয়ে চেয়ে থাকে, মৃদু হাসে, ভাবে কে বলবে সুস্থ হলেই এই লোক পৃথিবীর শ্রেষ্ঠ দায়সারাপনায় খেতাবপ্রাপ্ত এক দস্যি ছেলে। ঘুম পাড়ানি ওষুধ পেলে নাবিল বিনা বাক্যে ঘুমিয়ে পড়ে। নীরা শেষবারের মতো ওর মাথায় হাত বুলিয়ে দেয়। মনে পড়ে যায় স্কুল জীবনের কথা, যখন ফুপির বাসায় থেকে 3 বছর পড়াশোনা করেছে নীরা। স্কুল থেকে ফিরে প্রায় লোকটাকে এভাবে শুয়ে থাকতে দেখেছে। ফুফি ঘরের কাজে ব্যস্ত থাকলে নীরাকে দিয়ে নিজের সেবা করাতো নাবিল। নীরা মাথা টিপে দে, পানি দে, আম্মুকে বল একটু লেবুর শরবত করে দিতে, মাথায় পানি ঢাল, আমার টি শার্ট এনে দে ছাদ থেকে, আর কত কি। নীরা বিরক্ত হতো তখন, এত বড় দামলা লোক কিনা একটুকু মেয়েকে দিয়ে খাটাচ্ছে। এখন সেসব ভেবে হাসি পায়। সময় বহমান, স্রোতের মতো বয়ে যাচ্ছে, কিন্তু নাবিল ভাই আছে একই রকম, শান্ত চাহনি, প্রাণবন্ত হাসি। মানুষটা একটুও বদলায়নি। যুবক নাবিলের মধ্যেও সেই একই রকম পাগলামি, একই রকম দায়সারাপনা। দরজায় এক কোণে দাঁড়িয়ে সবটা খেয়াল করে বর্ষা। অজানা দহনে ভেতরটা পুড়ছে। আর দাঁড়ালো না মেয়েটা। অসাড় হয়ে আসা দেহটা বয়ে কোনো মতে ঘরে ফিরে এলো। ঢকঢক করে 1 গ্লাস পানি খেয়ে শেষ করলো। এত ছটফট লাগছে কেন? বর্ষা জানে ব্যাপারটা স্বাভাবিক, তবুও কেন জানি না দাবানলের জ্বলন্ত আগুনের শিখার মতো দপদপ করে ভেতরটা জ্বলছে। মনটা অজানা আশঙ্কার ভয়ে কুঁকড়ে যাচ্ছে। মনে মনে মেয়েটা চাইছে যা মন বলছে সেসব বিভ্রম হোক, ভুল প্রমাণিত হোক সবটা। সকালে জ্বর সারতেই নাবিলের ভেতরকার আমিত্ব পুনরায় জেগে উঠল। নাস্তা শেষ করে গীতার নিয়ে ছাদ ঘরে ছুটল সে। রাতের এত কাহিনীর পর সকালে ওর অস্থিরতা দেখে সকলেই হতবম্ব। সকলকে নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে এখন ভাবখানা এমন যেন তার কোনো কালেই কিছু হয় না। চির দুরন্তর পাখি সে। ঘুম থেকে উঠেই বাউন্ডুলেপনা শুরু। এখন আবার বাড়িতে ঢুকেই গানের আসর। তার গানের একমাত্র শ্রোতা এই মুহূর্তে সাগর। ভাই তুমি কি আর বিয়ে করবে না? আর মানে কয়টা করছি? না মানে বিয়ে শাদী করার প্ল্যান আছে কিনা? নাবিল সরু চোখে চাইল, গিটারে আঙুল বুলিয়ে বিশ্ব জয় করা হেসে বলল, ধুর, বিয়ে কি কোনো সুস্থ মানুষ করে রে ছোট? পাগল উন্মাদ বেকুবদের ছাড়া কেউ বিয়ে করে না। সকল বিবাহিত পুরুষই ভাবনা সার্টিফাইড। শোন, বিবাহ হচ্ছে একটা ক্রাইম। নাবিল জেনে শুনে কোনো ক্রাইমে জড়ায় না। সাগর অবাক হয়, ক্রাইম? যেন তেন না, একেবারে সিরিয়াস পর্যায়ের ক্রাইম। এই বিয়ে শাদীর হাত ধরেই ঘরে ঘরে বউ নামক স্বৈরাচারীর উপক্রম। এরা পৃথিবীকে সাক্ষী রেখে 3 কবুল বলে পরিপূর্ণ স্বৈরাচার হওয়ার বৈধতা পায়। মানে বৈধ সরকারের দেশে সম্পদ লুট করার মতো ব্যাপার। এখানে চাইলেও তুই কিছু বলতে পারবি না। তারপর আর কি, মাসুম নাদান অবলা নাদুস নুদুস ফুলের মতো নরম হৃদয়ের পুরুষের জীবন ফুললি কবজায়।
জাস্ট ম্যানিফেস্ট কর। হাঁকতে গেলেও তো নিজের বউয়ের পারমিশন নিতে হবে। ভাবতে পারছিস কতটা অপমানজনক ব্যাপার? বিয়ে বিষয়টাকে যতটা আমরা প্রাধান্য দিই, ব্যাপারটা আসলে এতটা মাইনে রাখে না। মানে ধর, রাঘব বোয়াল ধরতে গিয়ে হয়ে গেলি পালতু কুত্তা, বেটা লোক হচ্ছে সিংহ, গর্ব করে হাঁটার মতো চওড়া বুক থাকবে। এদেরকে যদি তুচ্ছ রমণীরা নিয়ন্ত্রণ করতে আরম্ভ করে, পৃথিবী গোল্লায় যাবে না? একজন সুবুদ্ধি সম্পন্ন জেন্টেলম্যান হিসেবে এসব অবিচার আমি আদতেও মেনে নিতে পারি বল? ইজন্ট ইট এ ক্রাইম? সাগর মনোযোগী শ্রোতা হয়ে শুনল সবই। অতীতে তো সত্য, তবে যে বাবা কাকারা বিয়ে করলো সবাই তো বিয়ে করে ভাই, আমিও তো করব। নাবিল ঘোড়ার মতো লাফিয়ে উঠে বিস্ময় নিয়ে চাইল। আরে শালা, তুই তো হেব্বি স্বার্থপর। মানবতা বিরোধী চিন্তা আসে কি করে মাথায়? এমন নিষ্ঠাবান, নীতিবান, সদ্বিদ্রোহ ভাই থাকা সত্ত্বেও তোর বিবেক বুদ্ধির এই দশা। ওরা করেছে বলে তুইও করবি? ওদের জেনারেশনটা ছিল বাদাইম্মা জেনারেশন। আজাইরা খায়া কামকাজ নাই তো টাইম পাসের জন্য করে একটা বিয়ে। তোর আমার কি এত টাইম আছে? আমরা ইন্টেলেকচুয়াল বয়েজ না? অবশ্য সমস্যা নেই, করুক এরা। এদের হয়ে তুই আমি না হয় একটু ত্যাগ করলাম। আমাদেরকে এত কেয়ারলেস হলে চলবে? আদি পুরুষরা অসচেতনতাবশত ভুল করে বসেছে বলেই তো পস্তাচ্ছে। সাগর তার ভাইয়ের অন্ধভক্ত, তবুও সে এমন গোপন আর জটিল ষড়যন্ত্র কিছুতেই বিশ্বাস করতে পারছে না। বরং অনড় রইল নিজের সিদ্ধান্তে। বিয়ে তো সে করবেই। তুমি দেশের কথা চিন্তা করে বিয়ে থেকে ভাগছো? নাবিল গর্বিত নয়নে চাইল। হ্যাঁ রে বেটা। সাগর আবেগপ্লুত হলো। তার ভাইটা কি মহৎ, মানুষের কথা চিন্তা করে কিনা আস্ত একটা বিয়ে ভেঙে দিল। আহারে, সাগর হলে তো এমন সাহসী সিদ্ধান্ত কিছুতেই নিতে পারতো না। নাবিল ভাইয়ের দয়ার হৃদয় বলেই পেরেছে। কি গাইবো বলতো? নাবিল উল্লাস নিয়ে হয়ে বসে। তুমি যা গাও তাই জোশ ভাই, যা ইচ্ছে গাও। একটা ছেঁকা খাওয়া লাইন মনে করা। আজকে একটু ব্যর্থ প্রেমিক হইতে মন চাইছে। ব্যর্থ প্রেমিক হলে বাপ্পারাজের গান ধরো। ব্যর্থতার জগতে তার অবদান অনিকার্য। হি ইজ দ্য লিডার অফ দ্য ব্যর্থতা। সাগরের সরল মুখে চেয়ে গিটারে আওয়াজ তুলল নাবিল। ব্যথার তোর গলা খাকারি দিয়ে গাইতে আরম্ভ করলো তার ভীষণ প্রিয় একটা সফট গান। বিখ্যাত সঙ্গীত শিল্পী জাস্টিন টিম্বারলেকের গাওয়া একটি ইংরাজি গান। সাগর জোরে জোরে হাততালি দিয়ে শীষ বাজালো। নাবিল ভাইয়ের গানের গলা তার বরাবরই চমৎকার লাগে। যদিও জ্বরের তাড়নায় গলা কিছুটা ভেঙে এসেছে, তবুও শুনতে বেশ লাগলো। সেই হয়েছে ভাই, সেই। নাবিল দ্বিতীয় গানের জন্য পুনরায় গিটারে আঙুল বুলায়। কি মনে করে জানলার দিকে বাইরে চাইল কে জানে। তার অবাক বিস্ময় কৌতূহলী চোখজোড়া আটকে গেল মোহনীয় কিছুর ওপর। সূর্য যখন তার সোনালি আঁচল মেলে ধরেছে, তখন কারো শাড়ির ভাঁজে মাঝে খেলা করছে মৃদু বাতাস। গোলাপি সাদা ছোপ ছোপ শাড়ির আঁচল দখল নিয়েছে বাতাসেরা। কলম স্নান শেষ হয়েছে সবই। পিঠে লেপ্টে থাকা কোমল ছুঁই ছুঁই চুল থেকে পানি পড়ছে টুপটাপ। ছাদঘরের জানলার একেবারে কাছাকাছি দাঁড়িয়ে সে কাপড় ছড়িয়ে চুলের তোয়ালে খুলে উন্মুক্ত করে দিল দীঘল কালো ঝর্ণার মতো লম্বা চুলগুলো। চুল থেকে ভেসে আসছে তীব্র নারীদের সুবাস। শরীরের ভাজে ভাজে মমতাময়ীর কবিত্বময়তা ফুটন্ত। বিখ্যাত সাহিত্যিকরা তাদের নোবেলের নারীর ঐশ্বরিক সৌন্দর্যের যেমন বর্ণনা করে থাকেন, তেমন। চেহারা অস্পষ্ট, কেবল পিঠের দিকটাই প্রকাশ্য সর্বনাশিনীর। ছাদের দড়িতে কাপড় ছড়িয়ে শুভ্র তোয়ালেটা দিয়ে আপন ভঙ্গিতে চুল ঝাড়ছে সে। চুলের ঝটকার সঙ্গে বিন্দু বিন্দু শীতল পানির ছিটে ফোঁটা লাগলো নাবিলের বেহেলাজ মুখে। এই কাঠফাটা রোদে সেই চুলের অবহেলিত পানিটুকু যেন তৃষ্ণার্ত মরুভূমির বৃষ্টির মতো ঠেকল। নাবিল নিস্তব্ধ, বাকরুদ্ধ। ফর্সা পা দুটোতে রূপোর নুপুরজোড়া তীব্র বিদ্রোহ করল নাবিলের সঙ্গে। ছেলেটা কেন এমন উন্মাদ হয়ে চেয়ে আছে তার মালকিনের পানে? এমন রূপকথার অপ্সরার দেহে অমন সস্তা নজর কি মানানসই? নাবিল অভিমান করে। সস্তা? হ্যাঁ, সস্তাই তো। সোনার অঙ্গে নজর বোলাবে কেবল গৃহ দেবতারূপী প্রেমিক। অন্য কারো সাধ্য কি তাতে ধ্বংসাত্মক চাহনি নিক্ষেপ করার? নাবিল মনোমুগ্ধের মতো স্থির চেয়ে রইল তার সারল্য চঞ্চল বলনে। মেয়েটা এখনো উল্টো দিক করে দাঁড়িয়ে। সেভাবেই কিছুক্ষণ উপন্যাসের ঢঙ্গে বিচরণ করল ছাদে। নাবিল অবচেতন। প্রবল ঝড়ের কবলে পড়েছে তার সুপ্ত স্থির বক্ষ পিঞ্জরটা।
একটাবারও নিজেকে প্রশ্ন করার ফুরসত পেল না ছেলেটা। এই অবহেলায় তার বাড়ির ছাদে কে এই অপরাজিতা? একজোড়া শুদ্ধ দৃষ্টির ধ্বংসকে ডেকে আনলো কেবল। কে সে? কে তুমি চন্দ্রমল্লিকা? চৈতন্য ফিরল কারো আওয়াজে। একটা ডাক ভেসে আসলো সিঁড়ির দিক থেকে, আর একটা মেয়েলি কণ্ঠ। নাবিলের সর্বনাশিনী এবার চোখ ফিরিয়ে চাইল, তবে এবার যা দেখলো তা দেখার পর নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ নির্বোধ মনে হচ্ছে। এই মুখ চিরপরিচিত। তাকে দেখা মাত্রই বৈদ্যুতিক গতিতে একটা হাওয়া ধাক্কা বেগে এসে লাগলো নাবিলের মুখে। নাটক সিনেমাতে নায়ক নায়িকাকে প্রথম দেখায় সিনেটা যেমন হয় তেমন। অভিনয় জগতের ডিরেক্টরদের টাকা খরচ করে যে হাওয়ার ব্যবস্থা করতে হয়, সেই হাওয়াটাই নাবিলকে প্রকৃতি দিল বিনা বিনিময়। একটা ঠান্ডা শীতল হাওয়া। ব্যাপারটা আকস্মিক এবং কাকতালীয়। কি দেখলো ছেলেটা? নিজের চোখকে বিশ্বাস করল না, দুঃসাধ্য। নাবিলের হাত আপনা আপনি বুকের মধ্যে চলে যায়। হালকা ব্যথা হচ্ছে বক্ষপিঞ্জরে। সমান তালে বুকটার কেউ তীব্র উল্লাস নিয়ে ঢাকঢোল পিটিয়ে দামামা বাজিয়ে চলেছে। কেন জানান দিয়ে যাচ্ছে কাঠফাট্টা রোদে নাবিলের এক মায়াবতীর প্রেমে পড়ার গল্প। কেশবতীর নারীসুলভ দেহের পোশাকেরা রোদ পোয়াচ্ছে। নাবিল প্রেমে পড়ল কাঠফাটা রোদে। প্রেমে পড়ল ওদের রোদ পোহাবার ছুতোয়। আচ্ছা, প্রেমে পড়ার এমন অদ্ভুত দৃষ্টিও বুঝি হয়? এভাবেও প্রেমে পড়া যায়? যায় বোধ হয়। এই যে নাবিল পড়ল, ভয়ঙ্কর প্রেমে পড়ল। কেমন একটা লাগছে, কিন্তু কেমন লাগছে নাবিল জানে না। শুধু জানে চোখের সম্মুখে নিজের বিধ্বস্ত পরিণতি দেখছে সে। এই ভয়ঙ্কর দিনটি আসা কি খুব জরুরি ছিল? এমন একটা রুক্ষ বৈশাখে তার আগমন হওয়াটাই বা জরুরি ছিল কি না? দিল তো মনের গভীরে চুপটি করে বসে থাকা প্রেমের সুরটাকে মুক্ত করে। এবার ওদের ঠেকায় কে? প্রজাপতির ন্যায় অবাধ্য হয়ে ডানা ঝাপটাচ্ছে। এই যে হৃদয়টা বুঝি চাতক পাখির মতো হাঁসফাঁস করতে করতে বেরিয়ে আসতে চাইছে। কি হবে ছেলেটার এখন? প্রাণটা যে গলা পর্যন্ত এসে বাঁচার আকুতি নিয়ে বড্ড দাপাচ্ছে। এ কি নিষ্ঠুরতম রূপ তোমার মেয়ে? সাগর বুঝল না নাবিল ভাইয়ের হুট করেই মূর্তি স্ট্যাচু হয়ে যাওয়ার কারণ। সে বসেছে জানলার উল্টো পিঠ করে। নাবিল এমন ধ্যানমগ্ন হয়ে কি দেখছে তখন থেকে? নাবিল হুট করেই উঠে পড়ল। ছাদঘর ছেড়ে ড্রয়িং রুমে গিয়ে ঢকঢক করে 2 গ্লাস পানি খেলো। শার্টের হাতা উল্টো পিঠ দিয়ে অস্থির ভঙ্গিতে কপালের ঘাম মুছল। একটা লম্বা শ্বাস ফেলে পুনরায় ফিরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই রান্নাঘর থেকে বড় চাচি উদ্বিগ্ন কণ্ঠে শুধায়, কি রে বাপ, এমন হাঁপাচ্ছিস কেন? খারাপ লাগছে? এদিকে আয় তো দেখি, জ্বরটা এলো কিনা আবার। নাবিল বাদ সাধল। জ্বর নেই, ঠিক আছে বড় মা। বলেই চোরের মতো হন্তদন্ত পায়ে ছুটল দোতলায়। নিজেকে লুকিয়ে রাখা জরুরি আজ। এই করুণ রূপ কাউকে দেখানো যাবে না, কাউকে না। শাহিনা বেগম বিভ্রান্ত মুখে চেয়ে রইলেন ওর যাওয়ার পানে। বিমর্ষ দেখছেন নাবিলকে। কি হলো ছেলেটার হঠাৎ? সিঁড়ি দিয়ে ওঠার সময় নীরার সঙ্গে দেখা। শাড়ি পরেছে মেয়েটা, চোখে মুখে একরাশ আনন্দ। কোথাও যাচ্ছে বোধহয়। ওকে দেখা মাত্র নীরা পট আটকে একগাল হেসে আবদারি ভঙ্গিতে বলে, তোমাকেই খুঁজছিলাম নাবিল ভাই, ভালোই হলো দেখা হয়ে। নাবিল জবাব দেয় না। ভেতরটা কেমন পালাই পালাই করছে। এই প্রথম এত অস্বস্তি আঁকড়ে ধরল তাকে। একটু বাইরে যেতে পারবে? আমার আর বর্ষার জন্য 2টো রজনীগন্ধার গাছটা এনে দাও। খোপাটা বড্ড বেমানান লাগছে ওটা ছাড়া। নাবিল ঘোল লাগানো নজরে ওর মুখের দিকে চায়। কি ভেবে তড়িঘড়ি করে চোখ সরিয়ে সিঁড়িতে দৃষ্টি ফেলে রুষ্ট কণ্ঠে বলে, পারবো না, সর সামনে থেকে। আর শোন, খবরদার আমার আগে পিছে এমন সংসেজে ঘুরঘুর করবি না। এমন মাঞ্জা মারার কি হলো? তোকে দেখেই মেজাজ বিগড়াচ্ছে। সং সাজলাম কোথায়? আমি তো সাজিনি। এই দেখো, কেবল কপালে একটা টিপ পরেছি আর হাতে কাছের চুড়িগুলো, মুখে নো মেকআপ। নাবিল তির্যক চায়। সত্যি কেবল একটি সবুজ রঙের ছোট্ট টিপ কপালে। ফর্সা কপালে সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দেয় যে রঙটা। নাবিল একটা শুকনো ঢোক গিলে চোখ ফিরিয়ে বলে, না, সে এমন মারাত্মক দেখালে সাথে আর কি প্রয়োজন? মোহগ্রস্তের মতো মিনমিন করে কথাটা বলে নাবিল। নীরা চোখ বাঁকায়। হ্যাঁ, কি শোনা? এনে দেবে তো? কি? গাছটা। সময় নেই। কি করো সারাদিন? সময় থাকবে না কেন? এমন করো কেন? যাও না নাবিল ভাই, এবার বাড়িতে ফিরে তোমাকে পুডিং বানিয়ে খাওয়াবো, প্রমিস। অন্য সময় হলে এই অফারের বিপরীতে লম্বা সংলাপ হতো।
তবে আজ যে নাবিলের কথার অভিধানটা নিখোঁজ, চাইলেও বেশিক্ষণ ওর সঙ্গে বিতর্ক করতে পারছে না। নাবিল হতাশ শ্বাস ফেলে। সামান্য পুডিংয়ের লোভ দেখিয়ে মেয়েটা ওকে দিয়ে কাজ করাতে চাইছে ভেবেই হাসি পেল। অথচ নাবিল যে পুরো দুনিয়া এফোর ওফোর করার চিন্তা করছে এই তুচ্ছ রমণীর জন্য, তা কি সে জানে? জানে না। নাবিল জবাব না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। নীরা মন খারাপ করে মনে মনে কয়েক সেকেন্ড কয়েক হাজার খানেক গালি দিয়ে ফেলল। সব সময় বাড়াবাড়ি লোকটার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।